কুসুমের জখমে এবার মলম লাগানোর জন্য কুসুমের কাছে ছুটে গেল আয়ুষ। আর বন্ধুরা ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের ঘরে কুসুম গিয়ে নিজের এই ব্যথা যন্ত্রণা কাতরাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ ঈশানকে বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, তুই তো অন্তত আমাকে একটু হেল্প করবি, যে করে হোক না কেন কুসুমের পায়ে থেকে ওই রক্ত পড়াটা বন্ধ করতে হবে এবং ও এর জন্য আমার কিছু অয়েনমেন্ট থেকে শুরু করে ব্যান্ডেজ যেগুলো লাগবে তুই একটু ব্যবস্থা করে এনে দিবি। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইদের তুই একদম টেনশন করিস না, আমি এক্ষুনি গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করছি। অন্যদিকে যখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেখানে দেবলীনা এবং ইন্দ্রাণী গাঙ্গুলি ঢুকে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই কাজের মেয়ে, তুমি কি মনে করেছো যে তুমি এ বাড়িতে এসে রাজত্ব করা শুরু করে দেবে এবং সেটা আমি হতে দেবো? কোনোভাবেই না, কোনোভাবেই তোমাকে এই বাড়িতে আমি দুদিনও টিকতে দেবো না, কারণ তুমি আমাদের স্ট্যান্ডার্ডেরই না, তোমার কোনো রকম কোনো যোগ্যতা নেই। কিন্তু তা সত্ত্বেও তুমি শুধুমাত্র তোমার বাবার এই অসুস্থতার ভান দেখিয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি এই বাড়িতে ঢুকে পড়ার একটা ব্যবস্থা করে ফেলেছো। কিন্তু তুমি খুব একটা বেশি দিন তোমার এই ছলচাতুরি দিয়ে আমার ছেলেকে বশ করে রাখতে পারবে না। আজকে প্রথমবারের মতন আয়ুষ আমার বিরুদ্ধে গিয়েছে এবং আমাকে কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ না করেই ও সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে এবং একদিন ও এই সিদ্ধান্তের জন্য আফসোস করবে এবং ও নিজে তোমাকে দেখবে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি যদি আমাকে এক্ষুনি বলেন যে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি সেটা অবধি করতে রাজি আছি, কিন্তু তার শর্তে আপনি আমার ছেলের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। অন্যদিকে নানি গাঙ্গুলি বলতে থাকে যে ইচ্ছে করছে এক চড়ে তোমার দাঁতগুলো ফেলে দিই। তুমি কি মনে করছো যে তুমি আমাকে আমার ছেলের হয়ে সাফাই গাইবে তারপর আমি আমার ছেলেকে ক্ষমা করব? শোনো মেয়ে, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমার ছেলের সঙ্গে আমি কীরকম আচরণ করবো না করবো সেটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটার উপরে তুমি হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখো না। এবং তুমি ভুলে যাবে না যে তুমি এবার এই কাজের মেয়ে ছিলে, আছো এবং চিরকাল সেরকমটাই থাকবে। কোনোদিনও তোমার সেই স্ট্যান্ডার্ডটা ভুলে গেলে তোমার কিন্তু চলবে না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি সেসব কিছু তুমি আমার উপরে ছেড়ে দাও, যত শীঘ্র সম্ভব এই মেয়েটাকে কী করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে হয় সেই সকল ব্যবস্থা আমার অলরেডি জানা আছে। অন্যদিকে যখন সেখানে আয়ুষ চলে আসে এবং আয়ুষ চলে আসা মাত্রই যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম না, তোমাকে আমি কোলে করে এখানে বসিয়ে দিয়ে গিয়েছিলাম না, বলেছিলাম না যে তোমার পায়ের উপরে তুমি প্রেশার দিবে না, তোমার পা থেকে অনবরত রক্ত পড়ছে, তুমি সেটা দেখছো না, দেখেও কেন এরকম অবুঝের মতন কর্মকাণ্ডগুলো করো বলো তো? এতে করতে তোমার আরও বেশি ঘাটা আরও বেশি বেড়ে যাবে, তুমি সেটা বুঝতে পারছো না? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ নিজের পায়ের মধ্যে কুসুমের পাটা রেখে যখন কুসুমের জখমে মলম লাগাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, এটাই কি তোমার স্ট্যান্ডার্ড? আদৌ কি তুমি একবার ভেবে দেখেছো যে কাজের মেয়ে কিনা চিরকাল আমাদের পায়ের কাছে পা ধরে থাকার কথা, সেই মেয়ের পা তুমি কিনা তোমার পায়ের উপরে তুলে নিলে, তাও আবার ওর চিকিৎসা করার জন্য? আয়ুষ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি কোন পরিবারের ছেলে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দেবলীনা, তুমি বাইরের লোক হয়ে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলার কোনো রকম কোনো অধিকার রাখো না, এই জিনিসটা তুমি ভুলে গেলে চলবে না। তুমি এতটা সহবত কী করে ভুলে যাচ্ছ? তুমি তো নিজে দাবি করো যে তুমি খুব হাই প্রোফাইল সোসাইটির একটা স্ট্যান্ডার্ড লেভেলের মেয়ে, তাহলে এতটুকু সহবত তোমার মধ্যে নেই? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, মুখ সামনে কথা বলবে, তুমি কার সঙ্গে কী কথা বলছো বলো তো? তুমি এই কাজের মেয়েটার জন্য তুমি দেবলীনাকে অপমান করছো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আলবাত করবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।